স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH আজ দুটো বিষয় নিয়ে আলোচনা করব, হাই ভোল্টেজ ডিবেট করব। একটা বিষয় তো অবশ্যই তৃণমূলের দেদার দুর্নীতির মধ্যে জমি জোর করে নিয়ে নেওয়া, তা আজ প্রমাণিত হচ্ছে। তৃণমূলের পার্টি অফিসগুলো থেকে মানুষের জমির দলিল এবং আধার কার্ড পাওয়া যাচ্ছে, সেই নিয়ে আলোচনা করব। তার আগে এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ কিশলয়ের অগ্নিবাণের একদম শুরুতে আপনাদের স্ক্রিনে। আসানসোলে পুলিশ পোস্টে হামলায় ধৃত 26 জন। আসানসোলে পুলিশ পোস্ট হামলায় ধৃত 26 জন। ধৃত মোহাম্মদ চাঁদ, মোহাম্মদ শাহাবুদ্দিন সহ একাধিক অভিযুক্ত। সরকারি সম্পত্তি ভাঙচুর ও নষ্ট করার অভিযোগ। অপরাধীদের থেকেই নেওয়া হবে ক্ষতিপূরণের টাকা। প্রয়োজনে অপরাধীদের ঘর গুঁড়িয়েও দেওয়া যেতে পারে, মানে বুলডোজারও চালানো হতে পারে। যদি তারা ক্ষতিপূরণ না দেয়, বুলডোজার ব্যবহার করা যেতে পারে, এমনটাও খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। ধৃতদের আজ আসানসোল আদালতে পেশ করা হবে। মানে যেরকমভাবে উত্তরপ্রদেশ, আসামে দেখা যায়, যদি কেউ সরকারি সম্পত্তি ভাঙচুর করে, যদি কেউ বেআইনি কাজ করে, তার বিরুদ্ধে ব্যবস্থা হয়, তেমনই ব্যবস্থা হবে। প্রথমে ক্ষতিপূরণ নেওয়া হবে, ক্ষতিপূরণ না দিতে চাইলে তখন প্রয়োজনে বুলডোজার ব্যবহার করা হবে, প্রয়োজনে বেআইনি কাঠামো গুঁড়িয়ে দেওয়া হবে। কি হয়েছিল? আসানসোলে পুলিশ পোস্টে হামলা হয়েছিল, আসানসোল পুলিশ পোস্টে পাথরবাজি হয়েছিল, আসানসোল পুলিশ পোস্টে কিছু লোক এসে ঝামেলা করার চেষ্টা করেছিল, অশান্তি করার চেষ্টা করেছিল। তাদেরকে পুলিশ থামিয়ে দেয়, দমিয়ে দেয় এবং 26 জনকে গ্রেফতার করে। কিন্তু তাদের এই পাথরবাজির জন্য যেখানে যেখানে ক্ষতি হয়েছে, তাদের থেকেই সেই ক্ষতিপূরণ নেওয়া হবে। মোহাম্মদ চাঁদ, মোহাম্মদ শাহাবুদ্দিন, এরকম একাধিক নাম রয়েছে, পুরো লিস্ট রয়েছে। সেই নামের লিস্ট ধরে দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে মোহাম্মদ চাঁদকে এবং মোহাম্মদ শাহাবুদ্দিনকেও নিয়ে যাওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে গ্রেফতার করা হয়েছে, 26 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনে আরও গ্রেফতার হবে এবং দরকার পড়লে বুলডোজার চলবে। দরকার পড়লে বুলডোজার দিয়ে বেআইনি প্রপার্টি যদি এদের থেকে থাকে সেগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। প্রয়োজন পড়লে পুলিশ যেভাবে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেইভাবে ব্যবস্থা নেবে। বিগ ব্রেকিং নিউজ, আসানসোলে পুলিশ স্টেশনে পুলিশের প্রপার্টিতে হামলা চালানো হয় এবং তার পরিপ্রেক্ষিতে 26 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের প্রত্যেকের থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে। মোহাম্মদ চাঁদ, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ মহসিন নাজির, মোহাম্মদ সালমান, মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ সুরজ, মোহাম্মদ জাভেদ আনসারি, মোহাম্মদ ইসরাফিল, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ নওশাদ, মোহাম্মদ সালিম, আহমেদ রাজা, মোহাম্মদ শামসাদ, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ হাসনেন, মোহাম্মদ আবির, মোহাম্মদ হাসান, আকিব খান, মোহাম্মদ ইসমাইল খান, মোহাম্মদ ইসাদ, মোহাম্মদ আসলাম, এদের সবার বিরুদ্ধে ব্যবস্থা। এরা সবাই গ্রেফতার এবং এদের থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে। যদি প্রতিবাদের নামে, যদি বিক্ষোভের নামে, যদি প্রতিবাদ আন্দোলনের গণতান্ত্রিক অধিকারের নামে সরকারি প্রপার্টি ভাঙচুর করার মতো কাজ, কুকর্ম কেউ বা কারা করে, সেটা যে কেউ হতে পারে, যে কোনো ধর্মের, যে কোনো ক্ষেত্রে, যে কোনো জেলার, যে কোনো শহরের, যে কোনো গ্রামের কেউ যদি করে, তাহলে কড়া হাতে একদিকে যেমন তাদের দমন করা হবে, তেমনই ক্ষতিপূরণ নেওয়া হবে। তাদের থেকেই সরাসরি ক্ষতিপূরণ নেওয়া হবে। প্রতিবাদের নামে সরকারি সম্পত্তি তছনছ আর করা যাবে না। সরকারি সম্পত্তি নষ্ট করলে কোনো ছাড় নেই। নৈরাজ্যের সংস্কৃতি রুখতে বেনজির সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। অভিযুক্তদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। সম্পত্তি নিলাম করে মেরামতির খরচ তোলা হবে। শনিবার ডায়মন্ড হারবারের বৈঠকে স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রীর। অর্থাৎ কোনোভাবে কেউ যদি গণতন্ত্রের নামে, আন্দোলনের নামে ট্রেন ভাঙে, ট্রেন পোড়ায়, পুলিশ স্টেশন ভাঙে, ডিএম অফিস ভাঙে, সরকারি সম্পত্তির ওপর হামলা চালায়, তাদের থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে। ক্ষতিপূরণ না দিতে চাইলে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। সম্পত্তি যদি বেআইনি থাকে তাহলে বুলডোজার চলবে। আবারও বলছি, কিশলয়ের অগ্নিবাণে আবারও বলছি, যারা প্রতিবাদের নামে, গণতন্ত্রের নামে, আসল গণতন্ত্র তো ভাঙচুর তছনছ করা নয়, গণতন্ত্র
নাম করে, সংবিধানের নাম করে, এগুলোকে ব্যবহার করে যারা এতদিন ধরে ট্রেন পুড়িয়েছেন, মনে আছে সিএ আন্দোলন, যারা সেই সময় তছনছ করেছে, তাণ্ডব করেছে, সিএ ওয়াকফ আন্দোলনের নামে কখনো ট্রেন, কখনো পুলিশ স্টেশন, কখনো ডিএম অফিস পুড়িয়েছে, অ্যাটাক করেছে, ভাঙচুর করেছে, তছনছ করেছে, পাথরবাজি করেছে, অথবা কোনোভাবে ক্ষতি করেছে, তাদের জানিয়ে রাখি এই সমস্ত ক্ষতিপূরণ আপনাদের থেকেই নেওয়া হবে। কিভাবে ক্ষতি? প্রথমে গ্রেফতার তো হবেনি, গ্রেফতার তো করতেই হবে। গ্রেফতার হয়েছে, যেমন একটা গোটা লিস্ট দিলাম আসানসোলের ক্ষেত্রে 26 জন গ্রেফতার, আবার নামটা পড়ে শোনাতে পারি। এর সঙ্গে সঙ্গে ক্ষতিপূরণের টাকা নেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে যদি ক্ষতিপূরণের টাকা না দিতে চাওয়া হয় তাহলে প্রপার্টি নিয়ে নেওয়া হবে। যে প্রপার্টিগুলো তাদের নামে আছে সেগুলো সরকার নিয়ে ক্ষতিপূরণের টাকা মেটাবে, কারণ এটা আইনি পদ্ধতি, এটাই আইনে বলে। আর যদি দেখা যায় প্রপার্টি বেআইনি তাহলে বুলডোজার চলবে, বুলডোজার চলবে প্রপার্টির ওপর। বেলডাঙ্গার ছবি দেখাচ্ছি, ওয়াকফ আন্দোলনের নামে তাণ্ডবের ছবি দেখাচ্ছি, সিএ আন্দোলনের নামে তাণ্ডবের ছবি দেখাচ্ছি। এগুলো এই রাজ্যের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। সেই সংস্কৃতি চলে গিয়েছে, অতীত হয়ে গিয়েছে, গল্প শেষ হয়ে গিয়েছে, তৃণমূল আর নেই। কে আছে এই মুহূর্তে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আছেন, আর বিজেপি সরকার রয়েছে। তাই আইনের শাসন চলবে। উত্তরপ্রদেশে যেমন চলে, আসামে যেমন চলে, তেমনি আইনের শাসন চলবে। যদি কেউ প্রপার্টি, সরকারি প্রপার্টি ড্যামেজ করে, অ্যাটাক করে, ক্ষতি করে, তাদের গ্রেফতার করা হবে, তাদের থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে। ক্ষতিপূরণ না দিতে চাইলে তাদের প্রপার্টি নিলাম করে তাদের থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে। আর যদি দেখা যায় প্রপার্টি আইনি নয়, বেআইনি প্রপার্টি, তাহলে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। যদি কেউ এর পরেও আন্দোলনের নামে তাণ্ডব করার চেষ্টা করতে চান, আপনাদের বিষয়, বাকিটা সরকার বুঝে নেবে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বুঝে নেবেন। আমি একটা প্রতিবেদন দেখাতে চাই। মেঘা একটি প্রতিবেদন করেছে যেখানে বিজেপি কর্মী শম্পা দেবনাথ এবং লোকনাথ হালদার, বেশ, আমি এই প্রতিবেদনে যাব। তার আগে আমি আরও একবার আসানসোলের খবরটা আরও একবার দর্শকদের বলে রাখি। আসানসোলে 26 জন গ্রেফতার হয়েছে। কেন? কারণ পুলিশ স্টেশনে গিয়ে তারা হামলা চালায়, এবং পুলিশ স্টেশনে গিয়ে হামলা চালিয়ে কি করে? সেখানে পাথরবাজি করে, সেখানে পুলিশ স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার পরে দেখা যায় 26 জন যাদের ধরা হয়েছে তারা এর মধ্যে সমূহ রোল প্লে করেছে। তারা একদম সামনে এসে পাথর মেরেছে, কেউ ভাঙচুর চালিয়েছে। এদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তারপর তাদের থেকে ক্ষতিপূরণ নেওয়ার ব্যবস্থা শুরু করা হয়েছে। আমি প্রথমেই যাব অতিথিদের কাছে। এই প্রথম অংশের ডিবেট নিয়ে, আমি প্রথম অংশের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি, আমি এই নিয়ে আজকে এই হাই ভোল্টেজ ডিবেটে আলোচনা করব। কিশলর অগ্নিবাণ সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনের 1 নম্বর ডিবেট শোতে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে অরিজিৎ বক্সি, বিজেপি বিধায়ক দমদমের, আমার সঙ্গে রয়েছেন নজরুল ইসলাম, প্রাক্তন পুলিশ কর্তা, আমার সঙ্গে দেবাশিস চৌধুরী রয়েছেন অধ্যাপক, আমার সঙ্গে থাকবেন পূর্ণিমা চক্রবর্তী, বিজেপি বিধায়ক শ্যামপুকুরের, আমার সঙ্গে থাকছেন লক্ষ্মীকান্ত সাহু, বিজেপি বিধায়ক ঝাড়গ্রামের। আমি অরিজিৎ বক্সিকে দিয়ে শুরু করি। আমরা এর পরের টপিকেও যাব একটু পরেই, যেখানে আমরা জমি দখল নিয়ে আলোচনা করব। তার আগে আমি এই পার্টিকুলার ডেভেলপমেন্টটা নিয়ে, এটা তো প্রয়োজন ছিল। এখানে সিএ দেখেছি, ওয়াকফের নামে তাণ্ডব দেখেছি, ট্রেন পোড়ানো দেখেছি, স্টেশন ভাঙচুর দেখেছি, পুলিশ স্টেশনে অ্যাটাক দেখেছি, কারোর বিরুদ্ধে ব্যবস্থা হয়নি। এবার উত্তরপ্রদেশ এবং অসমের মতো প্রয়োজন পড়লে গ্রেফতার তো বটেই, প্রয়োজন পড়লে প্রপার্টিটাই নিয়ে নিলাম করে দেওয়া হবে। আর দেখা যায় যদি মানে প্রপার্টিটা বেআইনি, তাহলে বুলডোজার চলবে। অরিজিৎ বক্সি, বিজেপি বিধায়ক। দেখুন, এই পাবলিক প্রপার্টি ড্যামেজ করে রাজনৈতিক রুটি সেকার যে পরিকল্পনা, এটা তো বাম আমল থেকেই শুরু হয়েছিল। আমি যদিও দেখিনি, বাট সিনিয়রদের মুখে বারে বারে শুনেছি যে 2 পয়সা ট্রাম ভাড়া বাড়াবার জন্য কলকাতার বুকে নাকি দাঁড় করিয়ে ট্রাম বাস পোড়ানো হয়েছিল। আর বিজেপি বারে বারে যেটা বলেছে যে বামপন্থীদের যোগ্য উত্তরাধিকার যদি কেউ ইনহেরিট করে থাকে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। যে দলের নেত্রী তার রাজনৈতিক জীবনের সূচনায় একজন বিধায়ক হয়ে বিধানসভার আসবাবপত্র ভাঙচুর দিয়ে যার রাজনৈতিক যাত্রা শুরু,
তার দলের কাছ থেকে তো এটাই এক্সপেক্টেড যে তারা ধ্বংসযজ্ঞের মধ্যে দিয়েই তাদের রাজনৈতিক কর্মযজ্ঞ চালাবে, এবং সেটা চালিয়েওছে। এবং প্রতিটা ক্ষেত্রে বিগত 15 বছরের তৃণমূল জমানায় আপনি যদি সিএ আন্দোলন দেখেন, আপনি যদি ওয়াকফ বিরোধী আন্দোলন দেখেন, এবং শুধু তাই নয়, যে কোনো ইস্যুতে নন ইস্যুতে আমরা বারে বারে দেখেছি তৃণমূল কংগ্রেসের নেতার শীর্ষতর নেতৃত্বের প্ররোচনায়, হ্যাঁ প্ররোচনা হয়েছে, ঠিক কথা, কর্মী তো বটে, কাকাছিছি। একদম কর্মী তো কাকাছিছি বটে, হয়েছে। বারে বারে একটা বিশেষ কমিউনিটিকে প্ররোচিত করে পাবলিক প্রপার্টি ড্যামেজ করতে রাস্তায় নামানো হয়েছে। যখন তাদেরকে গিয়ে আপনাদেরই চ্যানেল জিজ্ঞাসা করছে যে এই যে আপনি ইট ছুটছেন, ভাঙছেন, কি জন্য, কোনো উত্তর নেই, কোনো উত্তর ছিল না। আপনার মনে আছে, আপনারাই ধরেছিলেন, আমার যতদূর মনে পড়ছে, আরে ওরা জানেই না ইস্যুটা কি, ফোর্ট উইলিয়ামের রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, ঠিক Exactly. কথা। আমি আসছি স্যার, আমি নজরুল ইসলাম, প্রাক্তন পুলিশ কর্তা, তিনি এরম সিচুয়েশন বহু হ্যান্ডেল করেছেন এবং বহু সরকারের সঙ্গে কাজ করেছেন। আমি জানতে চাই স্যার, আপনি এই সিদ্ধান্তে কতটা খুশি? আমার তো মনে হয় প্রত্যেক পুলিশ অফিসার এই মুহূর্তে, পুলিশ কর্তারা খুশি হবেন যে এইবার আইনটা সঠিকভাবে বলবৎ করা যাবে, যেটা এতদিন যেত না, তাণ্ডব করে পার পেয়ে যাওয়া যেত। 30 সেকেন্ড স্যার। দেখুন, খুশি অখুশির থেকে বড় কথা, আমাদের দেশের সঙ্গে এ রাজ্যেও আইন আছে। যদি পাবলিক প্রপার্টির ক্ষতি করা হয় তাহলে তাকে সেটা পূরণ করতে হবে, আইন নেই তা নয়। এখন আমাদের যারা শাসন ক্ষমতায় ছিলেন, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু লোককে উত্তেজিত করে তারা এটা করিয়েছেন এবং ওই আইনটা প্রয়োগ করেননি। তো আমাদের তো গণতান্ত্রিক দেশ, আইন অনুসারে চলতে হবে। তো এখন যারা সরকারে এসেছেন তারা বলছেন যে এখানে শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে। যদি আইনের শাসন চলে তাহলে তো এটা করতেই হবে, এটা পছন্দ অপছন্দের ব্যাপার না, করতেই হবে। ট্রেন পুড়িয়ে দিয়ে বাড়ি চলে যাব, কেউ কিছু করবে না, পুলিশ ধরবে না, ক্ষতিপূরণ হবে না, গোটা একটা ট্রেন দাউ দাউ করে চলে যাবে, এটা মেনে নেওয়া কি করে যেতে পারে স্যার? মানে এতদিন আমরা মেনে নিতে বাধ্য হয়েছি। দেখুন, ট্রেন যে পোড়ানো হয়েছিল না, সেটা কোনো একজন নেত্রী প্রফিট সম্পর্কে কিছু বলেছিলেন, কিন্তু আমি নাম বলে দিচ্ছি যে এখানকার কোনো নেতা যখন এখানকার নেত্রীকে আল্লাহর সঙ্গে তুলনা করেছিলেন তখন কিন্তু ট্রেন পড়েনি। তার মানে সাধারণ লোক এই পুরানোর কাজটা করেনি, শাসক দলের লোকেরা ওদেরকে দিয়ে পুড়িয়েছেন উত্তেজিত করে। অতএব যারা এটা করিয়েছেন তাদের সাজাটা কিন্তু বেশি হওয়া উচিত। তাদের সাজা বেশি হওয়া উচিত কাদের? যারা এটা করিয়েছেন, মানে মাথাগুলো, সেই মাথাগুলোকে ধরতে হবে। অনেক ডিবেটে বারবার এই টপিকটা উঠে আসে যে মাথাদের ধরতে হবে। লক্ষ্মীকান্ত সাহু রয়েছেন, বিজেপি বিধায়ক ঝাড়গ্রামের। আমি সরাসরি আপনার কাছে যাব। আর এই রাজ্যে ট্রেন পুড়িয়ে, পুলিশ স্টেশন পুড়িয়ে পার পাওয়া যাবে না, অ্যারেস্ট হতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষতিপূরণ না দিতে পারলে সম্পত্তি নিলাম হয়ে যাবে, নিলাম না হলে যদি দেখা যায় বেআইনি সম্পত্তি, বুলডোজার চলবে। এই সিদ্ধান্ত বলবৎ হচ্ছে, বাংলার মানুষ খুশি, কিন্তু এফেক্টিভলি এটা করতে হবে। এবং যেমনটা স্যার বলছিলেন যে মাথাগুলোকে ধরতে হবে যারা এতদিন প্ররোচনা দিয়ে গেছে। লক্ষ্মীকান্ত বাবু। নিশ্চিত রূপে স্বাগতযোগ্য, এবং আইনের ওপরে কেউ না। তৃণমূল কংগ্রেস সব সময় আইনটাকে নিজের বাপের সম্পত্তি বলে মনে করে। মমতা ব্যানার্জি যেভাবে নিজে বলেছেন যে আমার ইস্তফা দেওয়াটা আমার ইচ্ছা মৃত্যু, তিনি এখনো রেজিগনেশন দেননি, তার এটা ইচ্ছা মৃত্যুর প্রকাশ। সুতরাং তারা শুধু যারা এইসব করাচ্ছেন, প্ররোচনাটা কোথার থেকে হচ্ছে, তাদেরকেও সারা জীবন জেলে রাখা উচিত। এবং 2021 থেকে শুরু করে এই যে দীর্ঘ 5 বছর যে সমস্ত জায়গায় জমি দখল করেছেন, সরকারি সম্পত্তি নষ্ট করেছেন, নিরীহ মানুষকে হত্যা করেছেন, জঙ্গলমহলে, লালগড়ে, নেতাইতে হত্যা করে, সাধারণ মানুষকে হত্যা করে ক্ষমতায় এসেছেন, এই যে ভুল পথে মানুষকে এগিয়ে দিয়েছেন, তার জন্য ইনাদেরকে সারা জীবন রাখা উচিত। এবং এটা পূর্ব মুখ্যমন্ত্রী মমতা হারাতে হচ্ছে, বিনা প্ররোচনায় সবকিছু হচ্ছে, সব জায়গায় দাঙ্গা হাঙ্গামা সব জায়গায় উনি করাচ্ছেন। এটা প্ররোচিত এবং ওনার বাড়ি থেকেই পরিকল্পিত ভাবে হচ্ছে, কারণ ওনার জীবন ইতিহাসটাই এইরকমই রয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট করে দেওয়া।
বেশ, আমি আসি, আমার সঙ্গে দেবাশিস চৌধুরী রয়েছেন। অধ্যাপক দেবাশিস দা, এই বিষয়ে আমরা এর আগেও কিশোলার অগ্নিবাণে কিংবা একাধিক ডিবেটে কথা বলেছি। এই সমস্ত ভাঙচুর দেখে আমরা এই অফিসে বসে বসে, এই স্টুডিওয়ে বসে বসে দুঃখ করেছি, শোক পালন করেছি, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। আগের সরকার বরঞ্চ প্ররোচনা দিয়েছে, ক্যা ছি ছি করে করে লোককে ঠেলে দিয়েছে। এমনকি আগের এক মন্ত্রী এসে বলে গিয়েছে ওয়াকাফের পরে, সিদ্দিকুল্লাহ চৌধুরী, আমি টাইট দেব। তারপর সত্যিই টাইট দেওয়ার নামে বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর অত্যাচার চলেছে, সরকারি প্রপার্টি ভাঙচুর হয়েছে। এবার মনে হয় উত্তরপ্রদেশ এবং অসম স্টাইলটাই পশ্চিমবঙ্গে বলবৎ হতে কিছু লোক তো শায়েস্তা হবে বা হচ্ছে। দেখুন, এটা পশ্চিমবঙ্গের যে ভায়োলেন্ট রাজনীতির মধ্যে যে হিংসাটা রয়েছে তারই একটা বহিঃপ্রকাশ, তারই একটা অঙ্গ। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সেকুলারিজম, এই যে সেকুলারিজমের নামে কি না হয়েছে, সেকুলারিজম নাম্বার 1, সেকুলারিজম 1.0, সিপিএম সোচ্চার কমিটির রিপোর্ট বলছে যে ওয়েস্ট বেঙ্গলের সংখ্যালঘু মুসলমানরা গোটা ভারতবর্ষের সমস্ত মুসলমানদের থেকে পিছিয়ে। সেকুলারিজম 1.0, 1.0 আমি তো কংগ্রেস ভেবেছিলাম, কংগ্রেস সিপিএম। এবার সেকুলারিজম 2.0 হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেকুলারিজম। পুরো জিহাদি জামাতি যত ক্রিমিনাল এলিমেন্ট আছে, গোটা মুসলমান সমাজ কি জিহাদি, গোটা মুসলমান সমাজ কি জামাতি, বা গোটা মুসলমান সমাজ কি ক্রিমিনাল। কিন্তু এই সেকুলারিজম 2.0 ফলে কি হচ্ছে, আপনি যে কোনো জেলে চলে যান 80% আন্ডার ট্রায়াল মুসলমান, যে কোনো পুলিশ থানায় চলে যান 70%, 60% হিস্ট্রি শিটার মুসলমান, 80% ক্রিমিনাল ক্রাইমের যে জগৎ আছে পশ্চিমবাংলায় তার মধ্যে 70%, 80% একটা বিশেষ সম্প্রদায়ের। এটা সেকুলারিজম নয় তো আর কি। অর্থাৎ মুসলমান সমাজকে এমন একটা অন্ধকারের তিমিরের মধ্যে ঢুকিয়ে রাখা, যেখানে মুসলমান সমাজ চিরকাল ওই অন্ধকারের মধ্যে থাকবে, শিক্ষায় বঞ্চনা হবে, তারা কাজ পাবে না, তারা বৈধ ব্যবসা করতে পারবে না। মুসলমান সমাজ মানেই ইললিগাল, আনলফুল, আনরুলি, আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি। এগুলো কে দাগিয়েছে? মুসলমান সমাজ কি বলেছে যে আমি ক্রিমিনাল হতে চাই? মুসলমান সমাজ কি বলে যে আমি ভাঙচুর করব? মুসলমান সমাজ কি নিজে ক্রাইমের মধ্যে যেতে চাইছে? কিন্তু কারা ঠেলছে? সেকুলারিজম 1.0 কংগ্রেস সিপিএম, সেকুলারিজম 2.0 এরা মুসলমান সমাজকে বন্ধক বানিয়ে, ভোট ব্যাংক বানিয়ে ক্রাইমের জগতে ঠেলে, আনলফুল অ্যাক্টিভিটিতে ঠেলে। যেটা নজরুল স্যার পরিষ্কার করে বলল যে যারা এই কালিয়াচকের ক্রাইমকে ঢাকা দিয়েছে, কালিয়াচকে পুলিশ থানা পুড়িয়ে দিল, এই সরকার সেই থানাটাকে আবার রংচং করে নতুন করে বানিয়ে দিল, পুলিশ রেকর্ড পুড়িয়ে দিল, কিন্তু পুলিশ কোনো স্টেপ নিল না কালিয়াচকে। তো এই যে সেকুলারিজমের নামে একটা বিশেষ আমাদের মুসলমান সমাজকে সবসময় দাগিয়ে রাখা, সবসময় কোণঠাসা করে রাখা এবং একটা ব্যবহার করা এবং একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করে রাখা, একটা জুজু, আরএসএস এর জুজু, বিজেপির জুজু, এই হিন্দুত্বের জুজু, এই জয় শ্রীরাম এসে গিয়ে সব মুসলমানদের মেরে ফেলবে। এই করতে করতে কি হয়েছে, মুসলমান সমাজ বাঙালি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়েছে, আর পশ্চিমবঙ্গ ভারতীয় সমাজ থেকে, ন্যাশনাল মেইন স্ট্রিম থেকে বিচ্ছিন্ন হয়েছে। বিচ্ছিন্নতাবাদী রাজনীতির ফলাফল হচ্ছে এরকম আনলফুল ইললিগাল অ্যাক্টিভিটি। বেশ, আমি দেবাশিস দা এখান থেকে আজকে এই প্রথম ভাগের আলোচনায় আমরা এক ধাপ এগিয়ে গেলাম, আরও একটু কোন দিকে? সত্যিকারের গণতন্ত্রের দিকে। কারণ সত্যিকারের গণতন্ত্র এবং সংবিধান যেখানে পালন হয় সেখানে প্রপার্টি, সরকারি প্রপার্টিকে ভাঙচুর করে পার পাওয়া যায় না। সেখানে গোটা একটা পুলিশ স্টেশন পুড়িয়ে দিয়ে, গোটা একটা ডিএম অফিস পুড়িয়ে দিয়ে তারপর বাড়ি গিয়ে বসে মন্ত্রী হয়ে থাকা যায় না। সেখানে গ্রন্থাগার মন্ত্রী হয়ে জেলায় জেলায় টাইট দেওয়ার কথা বলে হিন্দুদের হত্যা করা যায় না। এগুলো গণতন্ত্রে হয় না বা সংবিধানের শাসনে হয় না। এবার সংবিধানের শাসন এবং গণতন্ত্র সত্যি এ রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, সেটা প্রমাণিত হচ্ছে এই বিজেপি সরকার আসার পরে। কিন্তু এখনও কিছু কিছু ভূত পাওয়া যাচ্ছে। কিসের ভূত? আমি আমার পরের টপিকের দিকে এগোতে চাই। আমার দ্বিতীয় টপিক, যে বিষয় আজকে আমি কিশোলার অগ্নিবাণের দর্শকদের জানাতে চাই, তা হলো এত দিন ধরে, 15 বছর ধরে বারবার যে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠেছে যে সাধারণ মানুষের প্রপার্টি, জমি দখল করেছে তৃণমূল নেতারা, লোকাল তৃণমূল নেতারা। সেই জমি, বাড়ি, প্রপার্টিগুলো দখল করে তারা ব্যবহার করেছে, বিক্রি করে দিয়েছে, নিজেদের স্বার্থে লাগিয়েছে। সেগুলো এবার আস্তে আস্তে বেরিয়ে আসছে, প্রমাণিত হচ্ছে। কিভাবে? প্রথম ছবি দেখাই।
বিধাননগরে তৃণমূলের পার্টি অফিসের ভেতর শয়ে শয়ে জমির দলিল এবং স্থানীয় মানুষের আধার কার্ড। বিধাননগরে তৃণমূলের পার্টি অফিসের ভিতরে কেন এত জমির দলিল? কি থাকা উচিত সেখানে? সেখানে থাকা উচিত তৃণমূলের কোনো ফেস্টুন, পোস্টার, প্ল্যাকার্ড। পাওয়া যাচ্ছে কি লোকাল মানুষের আধার কার্ড, পাওয়া যাচ্ছে কি লোকাল মানুষের জমির দলিল। এই জমির দলিলগুলো জোর করে কেড়ে নিয়ে এসে কে পার্টি অফিসে কিভাবে রাখলো সেগুলো আজ স্পষ্ট হয়ে যাচ্ছে, কারণ এই তদন্ত পুলিশ ইতিমধ্যেই করছে এবং স্থানীয়রাও মুখ খুলছেন। আমি একটি প্রতিবেদন দেখাবো, একটা ছোট্ট সাক্ষাৎকার দেখাবো। মেঘা স্থানীয়দের সঙ্গে কি বলেছেন এবং সম্ভবত বিজেপি কর্মী শম্পা দেবনাথ এবং একজন স্থানীয় মানুষ লোকনাথ হালদার, তারা কি বলছেন এই বিষয়ে শুনবো। বিধাননগরে ৩৬ নম্বর ওয়ার্ডে বাসন্তী দেবী কলোনিতে একসময় তৃণমূলের পার্টি অফিস ছিল। সেই তৃণমূলের পার্টি অফিস থেকে এই মুহূর্তে একের পর এক আধার কার্ড উদ্ধার হয়েছে। একটা, দুটো, তিনটে, এরকম ১০০-র বেশি আধার কার্ড এখানে রয়েছে এবং পাশাপাশি আমি একটু দেখাই যে জমির যে দলিল, সেই জমির দলিলও কিন্তু এখানে রয়েছে। এগুলো কখন নেওয়া হয়েছিল, এগুলো কাদের ছিল? এগুলো সব হচ্ছে সাধারণ মানুষদের জমিগুলো হচ্ছে ইললিগাল, যেগুলো পুকুর ভরাট করা বা সাধারণ মানুষ যাদের জমি নেওয়া হয়েছে জোর করে সেইগুলোর কাগজপত্র। আর এই আধার কার্ডগুলো হচ্ছে সাধারণ মানুষের, মানে এদের এসছে আধার কার্ড খুঁজতে। এরা প্রায় ১-২ বছর ধরে কমপ্লেন করছে, এবার আমাদের তো কিছু করার ছিল না। আধার কার্ড কারা নিতে পারে এরকম, বা কিভাবে? কংগ্রেসের নেতারা পিয়নদের কাছ থেকে নিয়েছে, পিয়নের কাছ থেকে জোর করে। এই যে টুকাই, যারা গুন্ডা রয়েছে, টুকাই, বিশ্বজিৎ দাস, তারপরে বাপি বনু, সব গুন্ডা, তারা এগুলো ভয় দেখিয়ে ওনার কাছ থেকে নিত। আমার বাবার মায়ের আধার কার্ড পেয়েছি। কোথায় দেবে? এখানে আছে। পুষ্পা হালদার এবং বিশ্বনাথ হালদার, দুটো আধার কার্ড আমরা দেখতে পাচ্ছি এবং দুটো আধার কার্ড দেখেই কিন্তু নতুন মনে হচ্ছে। নতুন নাম্বার চেঞ্জ করে সব কবে করা হয়েছে? বছর মনে হয়ে গেছে। এখানে তারা চাইতে এসেছিলাম, বুঝে আসেনি। তারপর লাস্টে আমার সাবার কার্ড থেকে বের করেছি আধার কার্ড। তারপর এটা খোলার পর দেখলাম আমার মা বাবার আধার কার্ড পাওয়া গেছে। প্রচুর জোর জোর করে যে আমরা চাইতে এসেছি, ডাইরেক্ট মুখে ওরা বলছে যে আধার কার্ড আসেনি তো হচ্ছে। আর আমরা এখানে ঢুকতে পারতাম না, আমরা তো পাড়ারই ছেলে। সবসময় মদের আড্ডা, একটা মেয়ে ছেলে যে এই পাশ থেকে যাবে সেটা যেতে পারতো না, মানে সন্ধ্যে হলে এখানে মদের আসর বসে যেত। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, বিধাননগর। পার্টি অফিসের ভিতর মদের আসর চলতো, পার্টি অফিসের ভেতর আধার কার্ড সাধারণ মানুষের জোর করে নিয়ে রাখা হতো, জমির দলিল নেওয়া হতো, জমি দখল করা হতো। এগুলোই হতো গত ১৫ বছর ধরে এবং এটা তো একটা উদাহরণ বেরিয়ে এসেছে। এরকম প্রতিটা জেলায়, প্রতিটা জায়গায় রয়েছে এই জমিগুলো। এদের বিচার এগুলো কখন হবে, কবে হবে, সেই বিষয়ে প্রতীক্ষা করে আমরা বসে আছি। আরও একটা বক্তব্য শোনাবো, স্থানীয় আরও একজনের বক্তব্য শোনাবো। কি বলছেন শুনুন, আসছি হাই ভোল্টেজ ডিবেটে। দেখুন। যে যারা পিয়ন ছিল তাদের কাছ থেকে আধার কার্ড গুলো হয়তো ধমক দিয়ে নিয়ে নিয়েছে। এবার ওদের কাছ থেকে নিয়ে যখন পিয়নের কাছে তাদের আধার কার্ড চাইছে, তারা বলছে যে আমরা তো আধার কার্ড দিয়ে দিয়েছি, কিন্তু আধার কার্ড গুলো এখানেই তো মানে লক করে দিয়েছে। এরা কারা যারা দেখেছিল, তৃণমূল কংগ্রেসেরই সব সমর্থক বা যারা করতো পার্টি, তারাই এরকম গুলো করছে। এরা তৃণমূলের ছেলেরাই করে। আমার জমি আমাকে ধুমকি দামকা দিয়ে সই করে নিত, নিয়ে ঘর করতো, টাকা পয়সা খেয়ে মারধর, যদি না দিতাম তাও মারধর করতো, দিলেও মারতো, না দিলেও মারতো, জোর জবরদস্তি। ওরা বহুত অত্যাচার করেছে ১৫ বছর, কাউকে কোনো প্রতিশ্রুতি দেয়নি, সবাইকে গরিব মানুষকেও সাথ দেয়নি। যারা ওরা করেছে লুটে খেয়েছে। তারপরে কিছুদিন আগে আমার স্বামীকে বাজারে গামছা দিয়ে ফাঁস দিয়ে মেরে দিচ্ছিল। ওদেরই একটা পার্টির ছেলে বেরিয়ে যাক, সে বাঁচিয়ে দিয়েছে, তাহলে মেরেই দিত। এগুলো বেআইনি ভাবে পিয়নের কাছ দিয়ে নিয়ে ওরা এখানে রেখে দিত, আর জনসাধারণ যদি চাইতো পেত না। বলছে আধার কার্ড আসেনি, ওরা নানা রকম হ্যারাসমেন্ট হতো বা অন্য জায়গায় অনলাইনে ওরা আধার কার্ড বার করে। আমরা বাইরে আমাদের হোমওয়ার্ক দেখাচ্ছে, মারবো দেবো, এই করছে, কেন আসিস এখানে বাইরে বেড়াচ্ছিস কেন? আমরা অনেকদিন ধরে চলছে, এটা পার্টি করি যাই করি, খেতে তো খাই আমরা, কিন্তু আমাদের টর্চার করতে, রাত দিকে আসছে ঝামেলা করতে, রুল দিয়ে মারতে আসছে, এখানে যাওয়া আসা করতে দেয় না কাউকে এখান থেকে, এরকম ভাবে। কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যে প্রশ্ন থেকে আজকের ডিবেটের প্রথম অংশে, এই টপিকের ডিবেটের প্রথম অংশে আসছি আপনাদের স্ক্রিনে। প্রশ্ন করছি আমি, কিশলয় বেআইনি কার্যকলাপের ভরকেন্দ্র কি তৃণমূলের কার্যালয়গুলো ছিল? তৃণমূল পার্টি অফিস থেকেই সমস্ত বেআইনি কাজ হতো? পূর্ণিমা চক্রবর্তীও যোগ দিয়েছেন, বিজেপি বিধায়ক শ্যামপুকুরের। আমি প্রথমে অরিজিৎ বক্সির কাছে আরও একবার যাই, কারণ তিনি এই বিষয়টা ভালো জানবেন। বিধাননগর থেকে পাওয়া যাচ্ছে এত আধার কার্ড এবং এত জমির দলিল তৃণমূলের পার্টি অফিসের ভিতরে কেন ছিল স্যার?
খুব স্পেসিফিক্যালি বলি, আমি যেহেতু এই জেলার জেলা সভাপতি ছিলাম এক সময়, এই অঞ্চলগুলোয় আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সৌভাগ্য না দুর্ভাগ্য সেটা এলাকার লোক বলবে। এই যে অঞ্চলটা দেখালো, ওই শম্পা দেবনাথ বলে আমাদের এক কর্মী বোন, তিনি দেখাচ্ছিলেন ওই জমির দলিলগুলো। এই সমস্ত জায়গায় জমির দলিলগুলো, অধিকাংশ জায়গার প্লটের কোনো প্রকৃত দলিল আগে ছিল না। অধিকাংশ দলিল স্থানীয় তৃণমূলের কাউন্সিলররা এবং নেতারা, কিছু ভূত চক্র আছে বিএলএলআরও ডিপার্টমেন্টে, ভূমি রাজস্ব সংস্কার ডিপার্টমেন্টে, তাদের সাথে যোগসাজশ করে দলিল বানিয়ে এই প্লটগুলো এরা কুক্ষিগত করে রেখেছিল। এবং প্রতিটা প্লটে আপনি যদি ওখানে ঢোকেন আপনার অবাক লাগবে, আমি ঢুকে দেখেছি সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। আপনি 2-2.5-3 ফুট চওড়া গলি, তার ডান দিকে 8 তলা, বাঁ দিকে 7 তলা বাড়ি। কোনোভাবে যেটা কলকাতা পুরসভা বা কোনো মিউনিসিপ্যাল বা কর্পোরেশন অ্যাক্টে যেটা কোনোভাবে যার ছাড়পত্র পাওয়া যেতে পারে না। যে দলের নেত্রী, যিনি সততার প্রতিমূর্তি বলে নিজেকে দাবি করতেন, আজ হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জি স্ট্রিট মিলিয়ে 38টা প্লট প্রপার্টির মালিক। আর যে দলের সেকেন্ড ইন কমান্ড, যিনি হার্ডওয়্যারে পেরেক আর স্ক্রু নাট এসব বিক্রি করে কেএমসির আন্ডারে অর্থাৎ কলকাতা কর্পোরেশনের জুরিসডিকশনের আন্ডারে 24টা প্রাইম প্রপার্টির অধিপতি হয়ে বসে রয়েছেন। আর যে দলের যে কোনো ভুইফোর ছোটোখাটো কাউন্সিলরেরও লাটাগুড়ি বা ডুয়ার্সে 2-3টে রিসর্ট এক্সিস্টিং আজকের দিনে, সেই দল, তাদের দলের পার্টি অফিসগুলো কীভাবে এইভাবে মানুষের নামে জমিকে এক্সপ্লয়েট করেছে, এ তো খুব সহজবোধ্য বিষয়। আপনি তৃণমূল কার্যালয়গুলো বলছিলেন, আমি আপনাকে বলছি ব্যক্তিগত অভিজ্ঞতা, প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলছি, বিভিন্ন তৃণমূলের কার্যালয় যদি ঠিক মতো ভাবে, এখনো পর্যন্ত আমরা তো করিনি, আমরা দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে না তৃণমূল কার্যালয়গুলোকে আমরা কোনোভাবে কুক্ষিগত করার চেষ্টা করেছি, না সেগুলোর ভিতরে আমরা ঢুকেছি। আজকে যদি ঠিকভাবে এই তৃণমূল কার্যালয়গুলোকে রেইড করা হয়, বহু কার্যালয় থেকে আপনার আধার কার্ডের বান্ডিল এবং ভোটার কার্ডের বান্ডিল বেরোবে। আমি আপনাকে চ্যানেলে বসে বলছি, বলছেন তো। আমি একটা ব্রেকিং নিউজ দিই, এইখান থেকে অরিজিৎ বাবু যে কথা বলছেন, এখান থেকে আমি একটা ব্রেকিং নিউজ দিচ্ছি। গড়বেতায় কি হয়েছে জানেন? কিশলয় অগ্নিবাণের দর্শকদের জন্য বিগ ব্রেকিং নিউজ। তারপরে আমি পূর্ণিমা ম্যাডামের কাছে যাচ্ছি। গড়বেতায় তৃণমূলের অফিসে ভোটার কার্ডের ছড়াছড়ি, আলমারির ভিতরে গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড এবং জব কার্ডের বই। আলমারির লকার থেকে উদ্ধার হয়েছে ভোটার কার্ড। ঘটনার তদন্তে গড়বেতা থানার পুলিশ। এক গাদা ভোটার কার্ড আর জব কার্ড, এটা তৃণমূলের পার্টি অফিসের ভিতরে রাখা রয়েছে। পূর্ণিমাদির কাছে যাওয়ার আগে আপনি অরিজিৎ বাবু ছোট্ট করে, আমি ছোট্ট করে যেটা শেষ করে আপনি দেখিয়ে দিলেন বিষয়টা কি রয়েছে। এই যে ভোটার কার্ড, জব কার্ড, আপনাকে আমি বলছি এত নিকৃষ্ট মানসিকতার এই তৃণমূল কংগ্রেস আর তাদের মানে কিছু সকল নেতৃত্ব, এই জব কার্ডগুলো থেকে এরা কমিশন খায়। আমি জনে জনে চিনেছি, আমি ভোটের প্রচারে গিয়ে মানুষ বলেছে যে কিভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিম পাইয়ে দেওয়ার জন্য, এবং যখন তাদের কাছে ডাইরেক্ট কাটমানি, তাদের অ্যাকাউন্টে যে টাকা, সামান্য টাকা ঢুকেছে সেই টাকা থেকে ভাগ না দিয়ে, এবং শুধু এটা না, আমি বলছি এটিএম কার্ড পর্যন্ত এরা দখল করে রেখে দিয়েছিল। পূর্ণিমা চক্রবর্তী বিজেপি বিধায়ক শ্যামপুকুরে। পূর্ণিমাদি, আমার সিম্পল প্রশ্ন হচ্ছে, মানে কাটমানি বুঝলাম, কিন্তু যারা 100 দিনের কাজ করে, একদম সমাজের যারা, মানে কি বলবো, কি ভাষায় বলবো, দরিদ্র, দিন আনা দিন খাওয়া মানুষ, তাদের আমি অপমান করতে চাই না, কিন্তু আমি এটা বাস্তব, তাদের থেকেও কাটমানি, তাদের জব কার্ড নিয়ে রেখেছে, আলমারিতে ঢুকিয়ে রেখেছে, মানুষের দলিল আলমারিতে ঢুকিয়ে রেখেছে, তৃণমূলের পার্টি অফিসের ভিতরে ঢুকিয়ে রেখেছে। এগুলো সব কটা গ্রেফতার হওয়া উচিত। পূর্ণিমাদি, একদমই গ্রেফতার হওয়া উচিত। এই সরকারটাই তো জাল ছিল, জাল সরকার নেতৃত্বে তো আমরা টাকা পাহাড় দেখলাম নেতা মন্ত্রীর বাড়িতে। এবার প্রত্যেক তৃণমূল অফিসে আপনারা খোঁজ নিন, তদন্ত করুন, গাদা গাদা বান্ডেল বেরোবে। এরা, আপনি বলছেন 100 দিনে যারা কাজ করেন তাদের থেকে কাটমানি। আরে আপনি চিন্তা করতে পারবেন না, আমাদের এখানে ওয়ার্ড 21-এ চলে আসুন শ্যামপুকুর বিধানসভায়, যারা শৌচালয়তে বসেন, 5 টাকা 2 টাকা যারা রোজগার করেন, তার থেকে এরা কাটমানি খায়, সুলভ শৌচালয় বাইরে যারা বসে, রোজ দিনে 200 টাকা দিতে হবে, নালে এখানে আপনি বসতে পারবেন না।
মরা দেহ নিয়ে যারা শ্মশানে নিয়ে যাচ্ছে তাদের থেকে এরা কাটমানি কি? এটা তো 100 দিনের যারা কাজ করছে তাদের থেকে কাটমানি খাওয়া কোনো আশ্চর্য আমি মানে দৃশ্য দেখতে পাচ্ছি না। আমি আমার বিধানসভায় যেটা দেখতে পাচ্ছি দেখেছিলাম, মানে লোকে আজকে উৎসাহ কেন করছে বিজেপি সরকার আসার পর? এই যে নরক থেকে সাধারণ মানুষ নিজেকে বার করতে পেরেছে, নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎকে বার করতে পেরেছে, তার জন্য এরা এত আনন্দ উচ্ছ্বাস করছে। আনন্দ প্রত্যেক নেতা মন্ত্রীর ঘরে আপনি তদন্ত করুন না, এই ধরনের বান্ডেল, আধার, ফেক আধার আর দলিল গাদা গাদা পাবে, গাদা গাদা। এরা তাদের নামেই হয়তো করে রেখেছে, নিজের নামে তার করতে পারছে না। সবেতে কাটমানি চাই, জন্ম থেকে মরণ অবধি মানুষের প্রত্যেক কাজে এদেরকে কাটমানি চাই। এই হচ্ছে তলামূলের আসল চরিত্র সরকারের ছিল, তাও আমরা দেখতে পেলাম। সরকার থেকে চলে গেছে, তারপরেও একের পর এক আমরা দেখে যাচ্ছি। পূর্ণিমাদি, আমি একটা ব্রেকিং নিউজ নিতে চাই। আমতার একটা ব্রেকিং নিউজ আসছে এবং তারপরে আমি বাকি তিনজনের কাছে আবার আসছি। আমতায় খবর উঠে আসছে, আমি আমতার ব্রেকিং নিউজটা নিতে বলবো। আমতায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভ, প্রধানের বাড়ি ভাঙচুর করেছে উত্তেজিত জনতা, আবাসের টাকা আত্মসাৎ করেছিল এই ভদ্রলোক, এই লোকটা, এবং সেই এবার জব কার্ড নিয়েও হয়রানি করেছিল, এর বাড়িতেও জব কার্ড রেখে দিয়েছিল। ঘটনাস্থলে জয়পুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কিভাবে স্থানীয় মানুষ, স্থানীয় মায়েরা ভাঙচুর করছেন, এই সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে মানুষের ক্ষোভ, অনেক দিন ধরে অপেক্ষা করেছে মানুষ। এই বিরাট বড় একটা বাড়ি বানিয়েছে পঞ্চায়েত প্রধান, প্রাসাদোপম বাড়ি বানিয়ে ফেলেছে। সাধারণ মানুষ, যেখানে সেই গ্রামের মানুষ দেখছে চোখের সামনে কিভাবে দুর্নীতি করে টাকা আত্মসাৎ করে এই বাড়িগুলো তৈরি করছে পঞ্চায়েত প্রধানরা, তৃণমূলের কাউন্সিলর, পঞ্চায়েত প্রধানেরা। আমি সরাসরি যাব, আমার সঙ্গে রয়েছেন লক্ষ্মীকান্ত সাহু, বিজেপি বিধায়ক ঝাড়গ্রামের। যে ছবিটা দেখাচ্ছি স্যার, স্পষ্ট হচ্ছে মানুষ কিন্তু নিজেদের রাগ আর ধরে রাখতে পারছেন না। এবার মানুষ মানে ফেটে পড়ছেন রাগে। হয়তো এই সরকার ব্যবস্থা নিচ্ছে বলে পর তাও এখনো খানিকটা কন্ট্রোলে আছে মানুষ, নাহলে আরো ভয়ঙ্কর পরিস্থিতি হতো। মানুষ সরাসরি গিয়ে এই পঞ্চায়েত প্রধানের বাড়িতে গিয়ে ক্ষোভ প্রকাশ করছে, ভাঙচুর চালাচ্ছে, এত টাকা আত্মসাৎ করেছে। লক্ষ্মীকান্ত বাবু, সরকারি জমির ওপর তৃণমূলের পার্টি অফিস কেন হবে? শুধুমাত্র তৃণমূলের পার্টি অফিস থেকে প্রতিনিয়ত এদের পরিকল্পনা তৈরি হয়, রাতের বেলা মদ চলে এবং তারা কার কাছ থেকে কাটমানি খাবে তার প্ল্যানিং হয়। আমাদের ঝাড়গ্রাম শহরে বহু পার্ক রয়ে তৃণমূলের নেতারা দখল করে রেখেছেন এবং সেখানকে টেন্ট বিজনেস চলছে। আমি পৌরসভাকে বলেছি খালি করার জন্য। বহু দখলে জমি রয়েছে যেগুলো জোর করে দখল করে রিসর্ট বানানো হয়েছে। ডিএফও কে বলা হয়েছে চিঠি পাঠাতে, উত্তর দেবেন। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত হোক, এমএলএ হোক কিংবা যে সমস্ত নেতারা, তাদের দিন আনা দিন খাওয়া ছিল, বিড়ি খেতেন, তাদের 4 তলা অট্টালিকা নির্মাণ হয়েছে। এগুলো সমস্ত কিছুর হিসেব হবে এবং ফেরত দিতে হবে। সেই জন্য ঝাড়গ্রাম শহর কেন, ঝাড়গ্রাম বিধানসভায় উত্তেজিত জনতা তৃণমূলের সমস্ত পার্টি অফিসে তালা লাগিয়ে রেখেছে, তার বিচার চায় তার। আমরাও ঢুকতে পাচ্ছি না, খুলতে যেতে পাচ্ছি না, উত্তেজিত জনতা। এখানে বিডিওকে চাওয়া হয়েছিল বিনপুরে যে মাসে 50,000 টাকা আপনি দেবেন। বীরবাহা হাঁসদার রাইট হ্যান্ড বিপ্লব গোস্বামী, তিনি প্রতি মাসে 50,000 চাইতেন, ওখানকার বিডিও আমাকে বলেছে। এই তো এদের প্রশাসনিক ব্যবস্থা। ঠিক এই জঙ্গলের জমি, হ্যাঁ, মানুষের জমি দখল করে, মানুষের বাড়ি দখল করে 15 বছর ধরে চালিয়েছে। কিভাবে চালিয়েছে ভগবান জানে। এতদিন ধরে, মানে 15 বছরের অপশাসনের শেষে এসে যা দেখতে হচ্ছে তাতে স্পষ্ট হচ্ছে এগুলো হচ্ছে ওই একদম টিপ অফ দি আইসবার্গ। প্রচুর আরও বেরোবে। আমি বাকিদের কাছে আসার আগে দুটো ব্রেকিং নেব পরপর। কুচবিহার এবং গোঘাট। কুচবিহারে দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেত্রী। বহুতল নির্মাণের নথি জালিয়াতির অভিযোগ, ধৃত মৌমিতা ভট্টাচার্য উদয়ন গুহর ঘনিষ্ঠ। উদয়ন গুহ পালিয়ে গিয়েছে এখন।
এখন তার যারা ঘনিষ্ঠ তারা ধরা পড়ছে। দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেত্রী, বহুতল নির্মাণের নথি জালিয়াতি করেছে সেই অভিযোগে গ্রেফতার ধৃত মমিতা ভট্টাচার্য, উদয়ন গুহ ঘনিষ্ঠ। এবার আসি গোঘাটের খবরে, পরের ব্রেকিং নিউজ কিশোলার অগ্নিবাণে। তোলাবাজির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান। তোলাবাজির অভিযোগে গোঘাটে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান। জালে কামারপুকুরের পঞ্চায়েত প্রধান রাজদীপ দে। ভোট পরবর্তী সন্ত্রাসেও অভিযুক্ত ছিল এই রাজদীপ। অর্থাৎ একদিকে কুচবিহার, একদিকে গোঘাট, দুটো জায়গাতেই দুজন গ্রেফতার হয়েছে, একদিকে তৃণমূল নেত্রী, একদিকে তৃণমূলের পঞ্চায়েত প্রধান। এই ভূতগুলো এবার বেরোচ্ছে। আমি নজরুল ইসলাম স্যারের কাছে আরও একবার আসি। স্যার, স্পষ্ট হচ্ছে যে এগুলো হয়তো টিপ অফ দি আইসবার্গ। এরকম ধরতে 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 আপনি যেটা বারবার বলেন, প্রায় প্রতিটা এপিসোডেই বলেন, মাথা অবধি পৌঁছানো হয়তো যাবে, কিন্তু সেই অপেক্ষায় গোটা বাংলা কিন্তু বসে আছে যে মাথা অবধি পৌঁছানো যাবে নাকি এই চুনোপুটিদের ধরে বসে থাকতে হবে সেলফ স্যাটিসফ্যাকশন নিয়ে। বলুন স্যার। দেখুন, আমি নিশ্চিত পিসি ভাইপোর থেকে আরম্ভ করে একদম পঞ্চায়েতের সদস্য অথবা কাউন্সিলর, এরা বেআইনিভাবে লোকের কাছে তোলা তুলেছেন, কমিশন নিয়েছেন, কাটমানি খেয়েছেন, জবরদখল করেছেন এবং এদের কাছে অবৈধ সম্পত্তি আছে, অবৈধ কাগজপত্র আছে। কিন্তু আমি একটা সাবধান বাণী উচ্চারণ করতে চাই যে এটা প্রশাসনকে দিয়ে করানো হোক, কিন্তু কোনো লোককে যদি এটা করতে দেওয়া হয় তাহলে তৃণমূলের গুন্ডা বদমাশরা বিজেপি সেজে গিয়ে ঝামেলা করে কিন্তু প্রশাসনের দুর্নাম করে দেবে। এই ব্যাপারটা যারা ক্ষমতায় আছেন তারা যদি একটু খেয়াল রাখেন তাহলে ভালো হয়। আমি বলছি, আপনি পিসির সম্পত্তি উদ্ধার করুন, ভাইপোর সম্পত্তি উদ্ধার করুন। আমি উদাহরণ দিয়ে বলছি, অভিষেক ব্যানার্জি, যিনি ভোটে দাঁড়াতে গেলে যে সম্পত্তি তালিকা দিতে হয়, এই শান্তিনিকেতনের ওই যে চলন্ত সিঁড়িওয়ালা বাড়ি কি দেখিয়েছেন? যে দামি গাড়িগুলো তিনি চড়তেন কি দেখিয়েছেন? তাহলে অন্য কোনো নামে আছে? তো এইটা যে আপনি 38টা প্লটের কথা এখানে হলো, সেগুলো এমনি এমনি তো আসেনি। মমতা ব্যানার্জি ভূমি রাজস্ব দপ্তরটা রেখেছিলেন যাতে এই প্লটগুলো দখল করা যায়। তিনি পুলিশ দপ্তরটা রেখেছিলেন যাতে পুলিশকে কাজে লেগে এরকম তোলাবাজি করা যায়। তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে থেকে আরম্ভ করে একদম সর্বনিম্ন পর্যন্ত ব্যবস্থা নিতে হবে, কিন্তু সেটা প্রশাসনকে দিয়ে নিতে হবে। লোকদেরকে দিয়ে নিতে গেলে কিন্তু স্থানীয় মানুষের ভিড়ে ঢুকে আসলে তৃণমূলের গুন্ডারা আবার ঝামেলা করবে। ইতিমধ্যে কিছু গুন্ডা বিজেপি হয়ে গিয়েছে, আরএসএস হয়ে যাচ্ছে। এগুলো আমি বিধায়ক যারা রয়েছেন সরকারের পক্ষ থেকে, আমি তাদেরকে স্যারের কথাটা নোট নিতে বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমি দেবাশিসদার কাছে যাওয়ার আগে আমি যোগরঞ্জন, আচ্ছা, আমি একটা ছবি দেখাতে চাই দেবাশিসদার কাছে যাওয়ার আগে। শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি এই মুহূর্তে মেদিনীপুরে রয়েছেন। কাঁথিতে চন্দ্রনাথ রথের বাড়িতে, নিহত চন্দ্রনাথ রথের বাড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিহত চন্দ্রনাথ রথের বাড়িতে পৌঁছেছেন এবং যেভাবে খুন করা হয় চন্দ্রনাথ রথকে, সেই ভয়ঙ্কর খবর গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছিল এবং আজকে মুখ্যমন্ত্রী তার বাড়ি গিয়েছেন, শ্রদ্ধা জ্ঞাপন করছেন। নিহত চন্দ্রনাথ রথের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে চন্দ্রনাথ রথের যে ছবি রয়েছে সেখানে তিনি মাল্যদান করলেন, আলেখ্যতে মাল্যদান করলেন এবং সেখানে তিনি প্রবেশ করলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাঁথিতে নিহত চন্দ্রনাথ, চণ্ডীপুরে নিহত চন্দ্রনাথ রথের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভয়ঙ্কর খুনের ঘটনায়, নৃশংস খুনের ঘটনায় গোটা বাংলা কেঁপে ওঠে এবং এর বিচার গোটা বাংলার মানুষ চাইছেন। চণ্ডীপুরে নিহত চন্দ্রনাথ রথের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মাল্যদান করলেন, শ্রদ্ধা জানালেন। ফেরত আসবো, আমি দেবাশিসদার কাছে আসবো। দেবাশিসদা, আমি এই কনক্লুডিং কমেন্টে আপনার কাছ থেকে জানতে চাই যে পিসি ভাইপো অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বারবার উঠে আসে, কিন্তু এখনো পর্যন্ত তাদের গায়ে কোনো আঁচড় পর্যন্ত লাগেনি। পুলিশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে বটে ভাইপোকে, কিন্তু গ্রেফতার কি হতে পারে এমনটাই গোটা বাংলার মানুষের প্রশ্ন। কিন্তু যেমনটা ইঙ্গিত স্যার করছিলেন যে গ্রেফতার হওয়া উচিত, কারণ এই সমস্ত চুনোপুটিগুলোর পিছনে যারা রয়েছে, যারা অনুপ্রেরণা জুগিয়েছে, তারা আসলে ওই দুজন, এমনটাই অভিযোগ। বলুন স্যার।
এই সরকারের গুরু দায়িত্ব একদম চূড়া থেকে নিয়ে নিচ পর্যন্ত সমস্ত চোরদের যে শ্রীঘরে পাঠানো, জেলে পাঠানো। কেননা এর একটা রাজনৈতিক কুফলও হবে যত দিন যাবে। আর যদি দেখে যে মাথারা ঘুরে বেড়াচ্ছে এখনো, তাহলে কিন্তু গ্রাউন্ড লেভেলে যেটা নজরুল স্যার যেটা বলছেন, তাহলে গ্রাউন্ড লেভেলে যেই টিএমসির গুন্ডা, বদমাইশ, মাফিয়া, ক্রিমিনাল, তারা কিন্তু আবার মানসিক বলটা পাবে। তারা আবার কনফিডেন্স রিগেন করবে যে এই সরকার কিন্তু পারছে না ঠিক করে ধরতে, মাথাদের ধরতে পারছে না, তাদের জেলে পাঠাতে পারছে না। ওদের যদি মনোবল আবার শক্তিশালী হয় গ্রাউন্ডে যারা আছে, তখন কিন্তু স্থানীয় আমাদের যত কর্মী আছে, মানুষের যে প্রত্যাশা, তার সঙ্গে কিন্তু প্রহসন হয়ে যাবে। এটা কিন্তু একটা মানে ওয়ার্নিং সিগন্যাল সামনে আছে। পূর্ণিমা দি আমার সঙ্গে রয়েছেন। পূর্ণিমা চক্রবর্তী, আমি আপনাকে এক কনক্লুডিং কমেন্ট দিচ্ছি 30 সেকেন্ড। যে কথাটা দেবাশিস বাবু বলল, এই সমস্ত জমি দখল, এই সেই কাউন্সিলর, লোকাল পঞ্চায়েত প্রধান, এদেরকে ধরা হচ্ছে ঠিক আছে, কিন্তু মাথাদের ধরা কিন্তু আপনাদের আশু কর্তব্য, মানে এই সরকারের আশু কর্তব্য। আপনারা দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিন, এমনটাই অনুরোধ। 30 সেকেন্ডস। একদমই আমি একমত। আমিও আমাদের সরকারের কাছে দাবি জানাই, যারা আসল মাথা, আসল চোর, এই পিসি ভাইপোকে জেলে যেতে হবে, এদের পায়ে তুলে এদেরকে জেলে পাঠাতে হবে। সাধারণ মানুষের ডিমান্ড, সাধারণ মানুষের একদম এটা দেখতে চাইছে। এই চাল চোর, কয়লা চোর, বালি চোর, নারীর সম্মান চোর, মেসি চোর, এদেরকে চাকরি চোরকে এদেরকে জেলে ভেতরে সাধারণ মানুষ দেখতে চাইছে। আর আগামী দিনে ডবল ইঞ্জিন সরকার নেতৃত্বে হতে চলেছে। দেখুন না, বুলডোজার বাবা তো নিজের কাজ শুরু করে দিয়েছে। আগে দেখুন না, অনেক, এই তো সবে সোনার বাংলার মাত্র আজকে 8 দিন, তার মধ্যে তো অনেক কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে এবং অনেক কাজ হবে। আমার এখানে শেষ করতে হচ্ছে, আমার সময় শেষ। পূর্ণিমা দি, আমি এই বলে শেষ করতে চাই, সরকারের কাছে এবং সরকার পক্ষের কাছে আমার এই আজকে যে দুটো বিষয় আলোচনা করলাম, সেই দুটো বিষয় ছোট্ট দুটো দাবি। 1 নম্বর, প্রয়োজন পড়লে বুলডোজার চলুক, কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, কেউ যেন ট্রেন জ্বালিয়ে, পুলিশ স্টেশন পুড়িয়ে পার না পায়, সেটা যেই হোক। আর দ্বিতীয়ত, যারা মাথা, দুর্নীতি হোক বা প্ররোচনার, তারা দ্রুত জেলে যাক। অপেক্ষা করে বসে আছি আমরা হাঁ করে, সেই দিকে সরকার নজর রাখুক। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।